স্যার আমার দুইটা নেম দেখাচ্ছে কেন? মনে হয় তুমি দুইটা জায়গা থেকে কানেক্ট করছো, ওর গ্লিচ হতে পারে, সমস্যা নাই। ওকে। একটা চলে গেছে, এখন সমস্যা নাই। ইয়েস স্যার। ওকে, সো তাহলে আমাদের লাস্ট দিন তো ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল, দেন আমরা অল্প একটু পড়ালেখা করছিলাম কোয়ান্টিটি নিয়ে, স্কেলার স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটির আইডিয়াস গুলি আমরা ক্লিয়ার করছিলাম। তো আজকে আমরা বাকি জিনিসগুলো, যে আমরা তো লাস্ট দিন ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি এইসব ব্যাপারগুলো ক্লিয়ার করছি, এন্ড এই যে ভেলোসিটি কখন কখন চেঞ্জ হয় এই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, তাই না? তো আজকে আমরা অ্যাসেলারেশন জিনিসটা কি ওইটা নিয়ে ফার্স্টে ডিল করব। অলরাইট, তো তাহলে অ্যাসেলারেশন জিনিসটা আসলে কি, আজকে হলো আমাদের লেকচার 2। সো হোয়াট ডু উই মিন বাই অ্যাসেলারেশন, এই টার্মটা তো তোমরা আগে শুনছো। ওই জিনিসটার আমরা প্রথমে কি করব, ডেফিনেশনটা লিখবো। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসেলারেশন, সরি, অ্যাসেলারেশনটা কি? It is the rate of change in velocity. It is the rate of change in velocity. মানে ভেলোসিটি কখন কখন চেঞ্জ হয় এই ব্যাপারগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না? যে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির মধ্যে যদি ম্যাগনিটিউডের ডিফারেন্স হয়, যে এখানের মধ্যে কি দেখছিলাম, আগে ছিল 2, এরপরে হইছে 5, সো তার মানে কি ভেলোসিটিটা চেঞ্জ হইছে। তো এইখান থেকে বোঝা যায় আগে 2 ছিল, এখানে 2 আছে, তো তাহলে প্রথমে মনে হইতে পারে ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে না, কিন্তু আসলে এখানে কি ডিরেকশনের মধ্যে চেঞ্জ আসতেছে, তো তার মানে ভেলোসিটির মধ্যেও কি আসতেছে, চেঞ্জ আসতেছে, এমন হলো ব্যাপার। তো তাহলে ভেলোসিটি কি হইতে পারে, চেঞ্জ হইতেই পারে। এখন ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে, হোয়াট ডু আই মিন বাই দ্যাট, যে পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বাড়তেছে বা পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু কমতেছে, এইটার যে মেজারমেন্ট, এটাকে আমরা কি বলবো, অ্যাসেলারেশন বলবো। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট, যে কোনো কিছু রেট অফ মানে হলো টাইমের রেসপেক্টে বের করা হয় মোস্ট অফ দা টাইম, মাঝে মাঝে অন্য কিছুর রেসপেক্টে বের করে, ওগুলো আমরা দেখবো, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই রেট অফ সামথিং মানে হলো যে টাইমের রেসপেক্টে বলতে কি বুঝাইতেছি, যে পার ইউনিট টাইমে কতটুকু চেঞ্জ আসতেছে, এমন টাইপের ব্যাপার। সো তাহলে অ্যাসেলারেশনের যদি আমরা ফর্মুলাটা লিখি, অ্যাসেলারেশনের ফর্মুলা হলো এটা, যে সরি, acceleration is equal to change in velocity divided by time. তো এখন কোন কিছুর চেঞ্জ মানে কি জোহাব, কোন কিছুর চেঞ্জ মানে হলো ওইটা ফাইনালি যা হইছে মাইনাস ইনিশিয়ালি সে যেটা ছিল, নাকি? ইয়েস স্যার। তো তাহলে এখানের জন্য আমরা এটাকে কি বলতে পারি, চেঞ্জ ইন ভেলোসিটিটাকে আমরা বলতে পারি যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এমন বলা যায় না আরজি? ফাইনালি ভেলোসিটিটা যা হয়েছে মাইনাস ইনিশিয়ালি ভেলোসিটিটা যা ছিল, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সটা যদি নেই। ওয়ালাইকুম আসসালাম মুনায়জা, এখানে আমরা একদম বেসিক ডিসকাশন গুলি করতেছি, তো মনে হয় না তোমার এখানে ক্যাচ আপ করতে কোনো সমস্যা হবে। আমরা লাস্ট দিন টাইপস অফ কোয়ান্টিটি নিয়ে ডিসকাস করছিলাম, আজকে এখন অ্যাসেলারেশন এন্ড এইসব নিয়ে শুরু করতেছি, ঠিক আছে? ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো, যে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু হোয়াট, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। সো যে কোনো কিছুর চেঞ্জ মানে হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো তাহলে ভেলোসিটির চেঞ্জ মানে কি হবে, রূপকথা ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এরকম। সো তাহলে সরি, সো তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে, ভালো কথা। এখন আমাদের এগুলোর সিম্বল আছে, ওকে, তো আমরা সিম্বল গুলা ইউজ করব
অ্যাসেলারেশনের সিম্বল হলো a, ফাইনাল ভেলোসিটিকে আমরা v দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ইনিশিয়াল ভেলোসিটিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? u। ওকে, ফাইনাল ভেলোসিটিকে আমরা v দিয়ে রিপ্রেজেন্ট করি, ইনিশিয়াল ভেলোসিটিকে u দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ডিভাইডেড বাই টাইম। সো তাহলে এইটা হলো আমাদের অ্যাসেলারেশনের ফর্মুলা। কি? acceleration is equal to final velocity minus initial velocity divided by time taken. Okay, so now Yes, sir. এখানের মধ্যে খেয়াল করো যে acceleration কেমন টাইপের কোয়ান্টিটি। আমরা যদি এটা লিখি, acceleration কেমন টাইপের কোয়ান্টিটি হবে? acceleration is a vector quantity তো ভেক্টর কোয়ান্টিটি মানে কি? তার একটা সাইজ থাকবে, মানে কি তার একটা ম্যাগনিটিউড থাকবে, এর সাথে কি থাকে? একটা ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশন থাকবে, তাই না? সো তাহলে it has both size and direction. সো তাহলে acceleration is a vector quantity, so it has both size and direction. তো ব্যাপারটা কেমন খেয়াল করো, সাইজটা তো আমরা ক্যালকুলেশন করে বের করব, বাট অ্যাসেলারেশনের ডিরেকশনটা কার উপরে ডিপেন্ড করে? কেউ কি বলতে পারবা? অ্যাক্সেলারেশন ডিরেকশনটা, হ্যাঁ, অ্যাসেলারেশনের ডিরেকশনটা কিসের উপর ডিপেন্ড করে বা কোন দিকে হয়? The direction of acceleration is always towards the direction of unbalanced force. Unbalanced force যেই ডিরেকশনে, আনব্যালেন্সড ফোর্সের আরেকটা নাম কি? আনব্যালেন্সড ফোর্সের আরেকটা নাম হলো রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, আনব্যালেন্সড ফোর্স বলা যেই কথা, রেজাল্টেন্ট ফোর্স বলা একই কথা। অলরাইট, তো তাহলে অ্যাসেলারেশনের ডিরেকশনটা কার উপরে ডিপেন্ড করবে বা কোন দিকে হবে? অ্যাসেলারেশনের ডিরেকশন অলওয়েজ আনব্যালেন্সড ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনে হয়। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন হচ্ছে বুঝতে কি বললাম? নো স্যার। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে অ্যাসেলারেশনের ফর্মুলা, অ্যাসেলারেশনের ডেফিনেশন এন্ড অ্যাসেলারেশন কেমন টাইপের কোয়ান্টিটি। এই জিনিসটা যদি আমি একটু আর দিকে জিজ্ঞাসা করি, হ্যাঁ তুমি তো আগে এটা পড়ো নাই, বাট এই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এইখানের মধ্যে একটা জিনিস আমাকে একটু অ্যানসার বলবা। ওকে, সো ভেলোসিটি, আমরা লাস্ট দিন ভেলোসিটির ইউনিটটা কি লিখে আসছিলাম মনে আছে? ভেলোসিটির ইউনিট হলো মিটার পার সেকেন্ড, তাই না? সো ভেলোসিটির ইউনিট হলো মিটার পার সেকেন্ড। সো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটির ইউনিটও কি হবে? মিটার পার সেকেন্ড। আর টাইমের ইউনিট কি? আর দি আর দিকে কিছু বলতেছো? তোমার মাইক আনমিউট করা, কিন্তু কিছু শুনতে পাই নাই আমি। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ জোহাব? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো টাইমের ইউনিটটা কি? টাইম হলো আমরা সেকেন্ডে মেজার করি, রাইট? তো তাহলে ইয়েস স্যার। টাইমের ইউনিট হলো সেকেন্ড, তাই না? তো এখন দেখো, উপরে হলো মিটার পার সেকেন্ড আর নিচে হলো সেকেন্ড। সো তাহলে উপরে যে মিটার পার সেকেন্ড, তো এই সেকেন্ডটা কি হবে? নিচে নেমে যাবে না? ইয়েস স্যার। তো তাহলে এখানে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড ইনটু সেকেন্ড। তো তাহলে এটাকে আমরা কি লিখি? সেকেন্ড ইনটু সেকেন্ড করলে পরে কি হবে? সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার। সো
unit of acceleration is meter per second square. ওকে, অ্যাসেলারেশনের Yes, sir. ইউনিটটা কি? অ্যাসেলারেশনের ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ব্যাপারগুলো সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। ফার্স্ট অফ অল অ্যাসেলারেশনের ডেফিনেশন, অ্যাসেলারেশনের ফর্মুলা, অ্যাসেলারেশনের ইউনিট এন্ড অ্যাসেলারেশন কেমন টাইপের কোয়ান্টিটি এন্ড তার ডিরেকশনটা কার উপরে ডিপেন্ড করে। ওকে, সবার কপি শেষ হয়ে গেলে একটু বইলো তো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। শেষ সবার কপি করা? Yes, sir. ওকে, তো তাহলে সবার কপি করা শেষ, দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা এখন সামনের দিকে আগাই। তো আমরা মোশনের ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস গুলি জেনে গেছি। কি কি? মোশনের ব্যাপারে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স, অ্যাসেলারেশন, এইসবের ব্যাপারে আমরা এখন টার্মস গুলো জানি, তাই না? এই টার্মস গুলো বুঝতে তো Yes, কারো sir. কোনো প্রবলেম নাই, আছে? সুমা, জি স্যার। এগুলা নিয়ে বুঝতে তো কোনো প্রবলেম নাই, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তো এখন আমরা যদি সামনে দেখি, প্রথমের কাজটা কি দেখো। ফার্স্ট অফ অল, এই যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট গুলা মুভ করে, ঠিক আছে? যে মনে করো একটা অবজেক্ট কি করতেছে, দাঁড়াও তোমাদেরকে এটা আমি একটা অ্যানিমেশনের মধ্যে দেখাই, ওই সিমুলেশনের মধ্যে দেখালে তোমাদের বুঝতে ইজি হবে। দাঁড়াও আমি সিমুলেশনটা অন করে নেই, 1 মিনিট। ওকে, এই জিনিসটা লোড হয়ে নেক, দেন আমরা এই ব্যাপারটা শুরু করব। ওকে, সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো আমরা কয়েকটা একটু মোশন দেখি। মনে করো যে মানুষটা এই জায়গায় আছে, দেখছো এখানে একটা স্কেল আঁকা। ওকে, তোমরা সবাই একটু রেসপন্ড করলে আমি ভালো মতো বুঝতে পারবো যে তোমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার হচ্ছে নাকি। ওকে, তো তোমরা একটু কথাবার্তা বলতে হবে। তো এখন এখানের জন্য দেখো মানুষটা এখানে দাঁড়ায় আছে একদম 0 মিটারে। তো এখন আমি যদি কি করি, আমি যদি তার একটা ভেলোসিটি দেই, ওকে, ভেলোসিটি ভেক্টরটা দেখাবো যে কোন দিকে ভেলোসিটিটা কাজ করতেছে। আর ভেলোসিটির মনে করো আমি একটা ভ্যালু দিলাম, কত? ভেলোসিটির ভ্যালু দিলাম হলো 1 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি প্লে দেই, ওকে, এখন আমি যদি প্লে দেই, সবাই একটু দেখো তো এখানের মধ্যে কাজটা কি হয়। দেখতেছো লোকটার নিচে যে রেড কালারের একটা অ্যারো, এটা কি করতেছে? অলওয়েজ ফিক্সড। যে লোকটা প্রতি 1 সেকেন্ডে, বুঝছো, লোকটা কি করছে প্রতি 1 সেকেন্ডে 1 মিটার করে ডিস্টেন্স কভার করছে, তাই না? যে লোকটা ইচ সেকেন্ড কতটুকু করে ডিস্টেন্স কভার করলো? 1 মিটার করে ডিস্টেন্স কভার করলো। আমি আবার লোকটাকে মাঝে নিয়ে আসি। এখন আমি যদি ভেলোসিটিটা দেই 2 মিটার পার সেকেন্ড, এখন বলো তো কি হবে সুমা? পার সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স কভার করবে? তো এখন এখানের মধ্যে যদি আমরা দেখি যে পার সেকেন্ডে সে 2 মিটার করে ডিস্টেন্স কভার করবে, তো তোমরা সবাই দেখবা যে 0 থেকে তাহলে 10-এ যাইতে প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে যদি যায়, তো তাহলে 0 থেকে 10-এ যাইতে তার কতক্ষণ সময় লাগবে? 2-তে আসতে 1 সেকেন্ড, 4-এ আসতে আরেক সেকেন্ড, 6-এ আসতে আরেক সেকেন্ড, 8-এ আসতে আরেক সেকেন্ড, 10-এ আসতে আরেক সেকেন্ড, তো তাহলে টোটাল 5 সেকেন্ড লাগবে, তাই না? তো এখানের জন্য যদি আমরা দেখি, দেখছো এখানের জন্য, দাঁড়াও ক্লিয়ার করে নেই, আবার ফার্স্ট থেকে দেই, সরি।
তো এখন এখানে দেখো যে 2 মিটার পার সেকেন্ডে সে কি করবে 0 থেকে 10 এ যাবে। এখন দেখো কত সেকেন্ড লাগে, সরি আমি ভেলোসিটি আবার কেটে দিছিলাম। দেখছো একদম 5 সেকেন্ডে সে কি করছে 10 মিটার ডিস্টেন্স কভার করছে। সো তাহলে তার স্পিড কত 2 মিটার পার সেকেন্ড বা ভেলোসিটি হলো 2 মিটার পার সেকেন্ড। এটা নিয়ে কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না না ভাইয়া ভাইয়া। আচ্ছা, তো এখন এই যে আমাদের মোশন গুলো এগুলো তো আমাদের চোখের দেখায়, হ্যাঁ এগুলো আমাদের চোখের দেখায়, অনেক সময় কি হইতে পারে ভুল হইতে পারে, বুঝছো? তো এইগুলা যে আমরা তো সবসময় এরকম সিমুলেশন করে করে মানুষজনকে দেখাইতে পারবো না, পারবো? আমাদের এর জন্য কি করা লাগবে, আমাদের এর জন্য we will have to actually draw some graph, ঠিক আছে? আমাদের এরকম মোশন সবাইকে তো বলে বলে বুঝাইতে অনেক কষ্ট, তাই না? যে লোকটা প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে ডিস্টেন্স গেছে, কোন দিকে গেছে, টুয়ার্ডস রাইট। তো এইভাবে করে আমাদের প্রতিটা জিনিস এক্সপ্লেন করতে গেলে অনেক লম্বা এক্সপ্লেনেশন হয়ে যায়। তো এর জন্য আমাদের কি দরকার, রিপ্রেজেন্টেবল কোন একটা জিনিস দরকার, যে আমরা কি করতে পারবো মোশন যেটা হচ্ছে, যে মুভমেন্ট যেটা হচ্ছে ওইটাকে আমরা কি করতে পারবো একদম সুন্দর মতো শো করতে পারবো। এইখানের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা চলে আসে, যেটা হলো গ্রাফ। ওকে, সো গ্রাফের এখানের মধ্যে দেখো কাজটা কি, যে আমরা এই যে দেখো ভেলোসিটি টাইম গ্রাফটা যদি দেখি, ইনিশিয়ালি কোথায় আছে, জিরোতে নাকি, শুরুতে পজিশনটা হলো 0। তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব, তাকে একটা ভেলোসিটি দিব নাকি, তাকে এরকম একটা ভেলোসিটি দিব, দেন ভেলোসিটিটা দিয়ে দেখবো যে সে প্রতি 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যায়, এমন টাইপের ব্যাপার। ওকে, আমরা ভেলোসিটির ভ্যালুটা দিয়ে দিলাম 2। এখন দেখো লোকটা কিভাবে করে মুভ করে, সব একটু খেয়াল করো। দেখছো যে এখানের মধ্যে কি হইতেছে, ভেলোসিটিটা আমাদের অলওয়েজ 2 আছে, আর সরি, আর এখানের মধ্যে কি করতেছে, দা ডিস্টেন্স, যে তার পজিশনটা প্রতি 1 সেকেন্ডে কত করে করে বাড়তেছে, তার পজিশনটা 2 প্রতি মিটার। 1 সেকেন্ডে 2 মিটার করে করে ইনক্রিজ করতেছে। কারো কি এটা নিয়ে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কি বললাম? না ভাইয়া ওকে, তো তাহলে আমরা দাঁড়াও একটা কাজ করি, একটা ভিডিও দেখবো, ওখানে থেকে হোপফুলি আমাদের সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস সি, ধরো এই ভিডিও শেয়ারটা অফ করি। প্রথমে ডিসটেন্স টাইম গ্রাফ, এরপরে ভেলোসিটি টাইম গ্রাফ। সবাই একটু ভিডিওগুলো কেয়ারফুলি দেখো, কোনো কোয়েশ্চেন থাকলে মাঝে হ্যান্ড রেজ করবে, আমি তখন কোয়েশ্চেন করার টাইম দিব। ওকে, ভিডিওটা পজ করে তখন তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, দেন আবার কন্টিনিউ করবো। এই কগনিটো এই ইউটিউব চ্যানেলটা খুবই ভালো, যে তোমাদের ও লেভেলস এর লেভেলে নেমে এসে সুন্দর মতো বুঝায়। ওকে, তো তাহলে আমরা ডিসটেন্স টাইম গ্রাফের এটা দেখবো। অর্ডার করুন আপনার পছন্দের Yes. বিরিয়ানি আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। ওকে, সো তাহলে এটা আমি স্টার্ট করতেছি, তোমাদের কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় দেন রেজ হ্যান্ড, তো তখন আমি ভিডিও পজ করে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব, আর যদি বুঝতে পারো তো তাহলে তো খুবই ভালো। ওকে, সো লেটস স্টার্ট। Distance time graphs, like this one here, allow us to visualize how far something has traveled in a certain period of time. For example, this one here could represent the journey of a cyclist. As well as telling us that she's traveled a total of 50 meters in 11 seconds, graphs like this also tell us a lot about the different parts of the journey, and you need to be able to interpret each of these different stages. The most important thing to know
is that the gradient of the line at any point tells you the speed that the object is traveling at that time. This is because the gradient is equal to the change in distance divided by the change in time, which remember is the formula for speed. So just remember that on a distance time graph, the gradient is always equal to the speed. So for this first section, where she travels 20 meters in 2 seconds, the gradient would be 20 divided by 2, so 10 meters per second. And as it's a straight line, her speed must have been constant through this period. Meanwhile, a flat line, like this one in the middle, tells us that she's stationary, as the gradient, and so the speed, are both 0, which means that she's not moving at all. If the line then gets steeper, the gradient in speed must be increasing, and so this part shows acceleration, while a decreasing gradient shows deceleration. Now, one really important point is that while the speed is constantly changing, like it is in these last 2 stages, it's a bit trickier to find the speed at any particular point, because we can't just take a total of the entire period like we did for the first stage. Instead, if we wanted to find the speed at 8 seconds, we'd have to draw a tangent to the curve at that point. Because remember, a tangent is just a straight line that has exactly the same gradient as the curve does at the point where they touch. And to find the speed, we need to know the gradient. Once we have this tangent, we can calculate its gradient by picking 2 points along the line, like these two, and dividing the change in distance, which is around 12 meters, by the change in time, which is 3 seconds. So we get a speed of 4 meters per second. So to sum up this video, on a distance time graph, straight lines represent constant speeds, flat lines mean stationary, and curved হ্যাঁ জোহাব বলো। স্যার লাস্টের ওখানে গ্রাফে এটা কি করলো 12 সেকেন্ড এই যে 3 সেকেন্ড এটা বুঝিনি মানে 12 মিনিট 3 সেকেন্ড কোনটা এই জায়গায়? ইয়েস স্যার ওই যে চেঞ্জ ইন ডিসটেন্স 12 মিটার আর চেঞ্জ ইন টাইম 3 সেকেন্ডস এইটা? ইয়েস স্যার আচ্ছা এখানে বলতে গেলে তো লাইক মাস্টার কোনো আইডেন্টিফাই করে না তো এটা বলতে গেলে 25 আর 15 ধরবে না 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 এখানে দেখো এটা ওইটা বেশি কাছে 20 আর 10 এর বেশি কাছে সো তাহলে ওরা এখানে ডিভিশন গুলা দেখায় নাই তারা ওখানে অ্যাপ্রক্সিমেটলি 12 ধরছে আর কি ওখানে 12 থেকে ওটা হলো তোমার মনে করো যে 24 সো তাহলে 12 আর 24 এর ডিফারেন্স কত 12 মিটার সো তাহলে ডিসটেন্স হলো 12 মিটার আর টাইম হলো 6 থেকে 9 সেকেন্ড তো তার মানে 3 সেকেন্ড বুঝছো আর এইটা আমি একটা বুদ্ধি পাইছি তোমাদের জন্য যে স্ট্যান্ডার্ড 8 এর ব্যাচের ক্লাসে যে গ্রাফের যে সব ভিডিওগুলো করাইছি তোমাদেরকে ওই ভিডিওগুলো আমি দিয়ে দিব আজকে ঠিক আছে লিংকগুলো দিয়ে দিব তোমরা ইয়ার ক্লাসের আগে কি বলে ওয়েডনেসডে ক্লাসের আগে সুন্দর মতো দেখে রাখতে পারবা সো তাহলে তোমাদের প্রিভিয়াস অনেক ভালো মতো স্ট্রং একটা আইডিয়া থাকবে গ্রাফ রিলেটেড ওকে তো আমরা এটা তাও দেখে নেই এখানের মধ্যে আজকের আমাদের ক্লাসের শেষে আমি ভিডিওগুলো দিয়ে দিব গ্রুপে ওকে seconds. So we get a speed of 4 meters per second. So to sum up this video, on a distance time graph, straight lines represent constant speeds, flat lines mean stationary, and curved lines represent changing speeds. And if you want to calculate the speed at any particular point, you need to calculate the gradient of the curve at that point. So if the point lies on a straight line, like this one, then you just calculate the gradient of the line by dividing the change in distance by the change in time. If the point lies on a curve though, like this one does, you need to draw a tangent to the curve at that point
and then calculate the gradient of that tangent. Anyway, that's everything for this video. আচ্ছা, সো তাহলে এই ভিডিও থেকে কি কি জিনিসগুলো বুঝাইলো ওই ব্যাপারটা আমি একটু আমাদের নোটস এর মধ্যে সামারাইজ করি। ওকে, Yes, sir. তো এইখানের মধ্যে প্রথমে দেখো the best tool to represent motion is graphs. ওকে, সো তাহলে আমরা গ্রাফ ইউজ করব। এখন থেকে আমাদের টপিক মোশন গ্রাফস। তো প্রথমে আমাদের ডিসটেন্স টাইম গ্রাফ যেটা আমরা দেখলাম, এই জিনিসটা ছোট একটা সামারি আমি বলি। আর যেটা বললাম যে ভিডিওটা যেটা দিব তোমাদেরকে স্ট্যান্ডার্ড এইটার অনেকগুলা ক্লাস নিয়ে অল্প 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 করে পড়ানো হয়েছে। সো ওই ভিডিওগুলো দেখলে তোমরা তাড়াতাড়ি ক্যাচ আপ করতে পারবা। ওকে, তো প্রথমে ডিসটেন্স টাইম গ্রাফ। এখানে মধ্যে ব্যাপারগুলো কেমন কি ছিল, লেটস সি। প্রথমে ছিল একটা স্ট্রেট লাইন, এরপরে ছিল একটা স্ট্রেট লাইন হরাইজন্টালি, এরপরে এরকম, তাই না? আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমি মনে করো যে গ্রিড নিয়ে আসি। গ্রিড আনলে পরে তোমাদের গ্রাফের ভ্যালু গুলো দেখতে ইজি হবে। ওকে, তো এই হলো আমাদের গ্রিড। একটা কাজ করি, সবগুলোকে একটু সাইডে সরাই নিয়ে আসি। ওকে, এখন সুন্দর মতো আমাদের গ্রাফ লাইনের সাথে ম্যাচ হয়ে গেছে, তাই না? তো এখন দেখতে সুন্দর লাগবে। তো আমরা দেখি এখানের মধ্যে কি কি হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা যদি ভ্যালু গুলা দেই, মনে করো ওয়াই অ্যাক্সিস এ হলো ডিসটেন্স, যার ইউনিট হলো মিটার, আর এক্স অ্যাক্সিস এ হলো টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 5 মিটার, 10 মিটার, 15 মিটার, 20 মিটার, 25 মিটার, 30 মিটার, 35 মিটার, 40 মিটার। ওকে, আর এখানে আমাদের টাইম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, সো এগুলো হলো আমাদের টাইম। তো এখন এই কোয়েশ্চেনটা কাকে জিজ্ঞাসা করব? ফার্স্টে রূপকথা বলো যে প্রথমের এই পার্টটা, যে ফার্স্টে 4 সেকেন্ড, প্রথমের 4 সেকেন্ডে অবজেক্টটা কি করছে বলো তো? প্রথমের 4 সেকেন্ডে অবজেক্টটা কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করছে? বুঝি নাই। অ্যাক্সেলারেট করছে? না না, এখানে অ্যাক্সেলারেটটা হইতো যদি তোমার এটা ভেলোসিটি টাইম গ্রাফ হইতো, বুঝছো? রূপকথা এটা হলো আমাদের ডিসটেন্স টাইম গ্রাফ। হ্যাঁ, তুমি ব্যাপারটা খেয়াল করো যে তোমার 1 সেকেন্ডে 2.5 মিটার ডিসটেন্স, 2 সেকেন্ডে
5 মিটারের মতো, 3 সেকেন্ডে এইটা, 4 সেকেন্ডে এইটা, প্রতি সেকেন্ডে ইকুয়াল ডিসটেন্স কভার করতেছে না বলো তো রূপকথা? জি ভাইয়া। আচ্ছা, সো ইচ সেকেন্ডে যদি ইকুয়াল ডিসটেন্স কভার করে, সো তার মানে কি পার ইউনিট টাইমে দ্য ডিসটেন্স কভারড ইজ সেম, তো তার মানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট। বুঝতে পারছো? সো তাহলে আমাদের ডিসটেন্স টাইম গ্রাফে যদি একটা স্ট্রেট লাইন পাই, তো তাহলে এটা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো কি যে ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট। আর ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়া মানে কি ভেলোসিটি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? হয় নাই। স্যার কি ভেলোসিটি চেঞ্জ হবে না, বিকজ ভেলোসিটি কনস্ট্যান্ট কোন জায়গায়, যে এখানের জন্য বলছিলাম না যে ভেলোসিটি চেঞ্জ Yes, হয় sir. নাই। সো তাহলে নো অ্যাসেলারেশন। অলরাইট, সো ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, সো তাহলে অ্যাসেলারেশন কত রূপকথা? 0। ওকে, তো তাহলে এখানের জন্য তুমি ডিসটেন্স টাইম গ্রাফে, ওকে, ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফে এই স্টেটমেন্টটা আমি লিখে দিচ্ছি, তোমরা এটা সবাই কপি করে ফেলো, একটু পরে মুছে দিব। এই জিনিসটা সবাই একটু কপি করে ফেলো যে a straight line in a distance time graph, dt graph মানে কি distance time, ওকে, আর দি, সো তাহলে a straight line in is হবে না, in a straight line in dt graph means constant velocity, তার মানে হলো জিরো অ্যাসেলারেশন। ওকে, তো এই ব্যাপারটা সবাই একটু ভালো মতো নোট ডাউন করে ফেলো, এটা আমাদের খুবই কাজে আসবে। ওকে, সো তাহলে একটা ডিসটেন্স টাইম গ্রাফে স্ট্রেট লাইন পাওয়া মানে হলো কনস্ট্যান্ট ভেলোসিটি, আর কনস্ট্যান্ট ভেলোসিটি মানে হলো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তো তার মানে অ্যাসেলারেশন কত? অ্যাসেলারেশন হলো 0। ওকে, Yes, sir. আচ্ছা, সো এখন এখানের জন্য আমি যদি জিজ্ঞাসা করি, এইটা একটা স্ট্রেট লাইন, এইটাও আরেকটা স্ট্রেট লাইন, সো তাহলে এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে ডিফারেন্স কি? একটা কনস্ট্যান্ট স্পিডে ফার্স্টে মুভ করছে আর আরেকটা হচ্ছে একদম কনস্ট্যান্টলি থেমে আছে, খালি টাইম বাড়তেছে, কোনো ডিসটেন্স কভার এক্সেলেন্ট, করছে না, কোনো কিছু হচ্ছে না। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে জোহাব যে অ্যানসারটা বললো ওইটাও যদি আমি একটা এক্সপ্লেন করি, ব্যাপারটা খেয়াল করো যে প্রথমের জায়গায় কি হচ্ছে দেখো তো সুমা, যত টাইম বাড়তেছে তত ডিসটেন্স বাড়তেছে, তাই না? যে প্রথমের এই রিজিয়নটায় যত টাইম বাড়তেছে তত ডিসটেন্স বাড়তেছে, কিন্তু তুমি 4 সেকেন্ড থেকে এই 9.5 সেকেন্ড পর্যন্ত দেখো তো কি হয়, টাইম বাড়তেছে কিন্তু আমাদের ডিসটেন্স কভার্ড এর ভ্যালুটা কি যা ছিল ওইটাই আছে না? ইয়েস স্যার। সো তাহলে টাইম ফ্লো করতেছে কিন্তু কি হচ্ছে না, ডিসটেন্স বাড়তেছেও না ডিসটেন্স কমতেছেও না, তো এর মানেটা কি? অবজেক্টটা কি আছে? রেস্টে আছে বা অবজেক্টটা থেমে আছে। বুঝতে পারছো? তো তাহলে এইখানেও ভেলোসিটিটা কনস্ট্যান্ট কিন্তু ভ্যালুটা কত? 0। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা প্রথমে কি বলবো, এই জায়গাটায় হলো কনস্ট্যান্ট ভেলোসিটি, এই জায়গাটায় হলো জিরো ভেলোসিটি। তো এই দুইটা হলো আমাদের স্ট্রেট লাইনের জায়গা, এই দুইটা স্ট্রেট লাইনের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করলাম। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদেরকে এই জায়গাটায় অ্যাসেলারেশন এন্ড ডিসেলারেশনের কথা বলছে, এই জিনিসগুলা নিয়ে আমরা কথা বলবো, বাট এটা পরে। ওকে, তোমাদেরকে আমি ফার্স্টে একটা কাজ দেই, তোমাদের গ্রাফে আমি বুঝতেছি যে এটা যে তোমাদের কয়েকটা স্পেসিফিক জায়গায় প্রবলেম আছে। ওকে, তো আমি ফার্স্টে তোমাদেরকে ভিডিও লিংক গুলো গ্রুপের মধ্যে দেই, 1 মিনিট। ওকে, তোমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে দেখো আমি স্ট্যান্ডার্ড 8 ব্যাচের প্লে লিস্টের লিংকটা দিয়ে দিয়েছি, ঠিক আছে?
তো স্ট্যান্ডার্ড 8 ব্যাচের প্লেলিস্টের লিংকটা দিছি কেন, বিকজ ওদের ওখানে একদম বেসিক থেকে শুরু করছে। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে তোমাদের গ্রুপে অলরেডি স্ট্যান্ডার্ড 8 ব্যাচের প্লে লিস্টের লিংকটা দিয়ে দিছি। ওদের তো স্ট্যান্ডার্ড 8 দেখে আরো বেসিক থেকে ওরকম স্টার্ট করা হয়েছে, তো ওখানের মধ্যে থেকে দেখলে পরে তোমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, আর দি যে তোমার তো ওই মোশনের ওইসব পড়াগুলা স্ট্যান্ডার্ড 8 এ আসলে হয় নাই, তো তাহলে ওই স্ট্যান্ডার্ড 8 ব্যাচের যে ইহাবের স্ট্যান্ডার্ড 8 ব্যাচের ফিজিক্সের যেসব ক্লাস নেওয়া হয় ওইটা লিংক দিয়ে দিছি গ্রুপে। ওকে, সো এই প্লে লিস্টের লিংক থেকে একদম ফার্স্ট 7 ভিডিওস, ওখানের মধ্যে আমাদের গ্রাফস গুলা নিয়ে অনেক বড় বড় ডিসকাশন আছে, গ্রেডিয়েন্ট, এরিয়া আন্ডার দা গ্রাফ কোনটা কিভাবে কি বের করা হয়। সো ওই ব্যাপারগুলি একটু ভালো মতো ওয়েডনেসডে ক্লাসের আগে দেখে রাখবা, ঠিক আছে? আমরা ওয়েডনেসডে ক্লাসে তোমাদের কাছ থেকে সামারি চাবো যে তোমরা স্ট্যান্ডার্ড 8 এর ভিডিওস গুলি দেখে দেখে কি কি বুঝলা। ওকে, সো এর জন্য ওয়েডনেসডে ক্লাসের জন্য ভালো মতো প্রিপেয়ার থাকবা আফটার ওয়াচিং অল দা স্ট্যান্ডার্ড 8 ভিডিওস। ঠিক আছে জোহাব? ইয়েস স্যার। ওকে, তো এখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফ, ওই যে কগনিটর, এই ভেলোসিটি টাইম গ্রাফের ভিডিওটা দেখে নেই যে ওখানের মধ্যে তারা কি বলতেছে। আমরা এই অ্যাসেলারেশন ডিসেলারেশন এই কার্ভড পার্টটা যে ব্লু কালার দিয়ে যেটুকু ড্র করছে এটা নিয়ে পরে ডিসকাস করব স্ট্যান্ডার্ড 8 এর ভিডিওগুলো তোমরা যখন দেখবা এরপরে। ওকে, স্যার। ওকে, সো তাহলে আমি ভিডিওটা অন করতেছি। তোমাদের কোনো প্রবলেম ফেস করলে একটু আগের মতো যে হ্যান্ড রেজ করবা, দেন আমি ভিডিও পজ করে তোমাদের কোশ্চেনের অ্যানসারটা দিব। ওকে, In the last video we did, we looked at distance time graphs, which show us how the distance of an object varies over time. In today's video though, we're going to focus on velocity time graphs, which show us how an object's velocity changes over time. These graphs both look pretty similar, and it's really easy in exam to get the two of them confused. So just be really careful and double check which one you're looking at. As these graphs have velocity on the y-axis and time on the x-axis, if we want to find the gradient of the curve at any point, we have to do the change in velocity over the change in time, which you might notice is the formula for acceleration. So on a velocity time graph, the gradient tells you the acceleration. This means that if the curve has a constant positive gradient, like it does in this first section, then it must be experiencing a constant acceleration. Whereas if the curve has a constant negative gradient, like in the last section, then there must be constant deceleration. We can calculate the acceleration or deceleration by plugging the relevant numbers into our equation. For example, in this first section, the change in velocity is 3 meters per second, and the change in time is 2 seconds. So the acceleration would just be 3 divided by 2, so 1.5 meters per second squared. Now, flat sections of the curve have a gradient of 0, and so aren't accelerating at all, which means that their velocity is constant, because it's not increasing or decreasing. So to find the velocity during these stages, এখানের জন্য তারা কিন্তু প্রথমে কি নিয়ে ডিসকাশন শুরু করছে? গ্রেডিয়েন্ট নিয়ে, তাই না? যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? অ্যাসেলারেশন দিবে। এটা কিভাবে বোঝা গেছে? যে গ্রেডিয়েন্ট মানে তো হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। তো এই গ্রাফের ওয়াই অ্যাক্সিসে আমরা কি প্লট করতেছি? ভেলোসিটি। তো তার মানে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস মানে হলো চেঞ্জ ইন ভেলোসিটি, আর এক্স অ্যাক্সিসে কি আছে? টাইম। তো তার মানে চেঞ্জ ইন টাইম। সো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, এটা কিসের ফর্মুলা? আজকে যে আমরা অ্যাসেলারেশনকে ডিফাইন করলাম ওখানের মধ্যে দেখলাম না যে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু কি? চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। সো তাহলে ওই জিনিসটা। তো এখন এখানের জন্য তারা কি কি বলতেছে দেখো, ফ্ল্যাট রিজিয়ন গুলাতে, ফ্ল্যাট রিজিয়ন মানে কি? হরাইজন্টাল। তো লাইন যেখানে হরাইজন্টাল ওখানে গ্রেডিয়েন্ট কত? 0 না?
লাইন যেখানে হরাইজন্টাল ওখানে গ্রেডিয়েন্ট হলো 0, তো গ্রেডিয়েন্ট 0 মানে কি ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে অ্যাসেলারেশন দিবে, তো তার মানে অ্যাসেলারেশন 0, আর অ্যাসেলারেশন 0 মানে ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট হবে। তো এরকম কয়েকটা সিকোয়েন্স ওয়াইজ কানেকশন আমাদের করতে পারতে হবে। ওকে, সো আমরা এখানের মধ্যে এরপর কন্টিনিউ করে দেখি কি বলতেছে। All we have to do is look at the y-axis. So in this second stage, the velocity would be 3 meters per second, and in this fourth stage, it would be 5 meters per second. If the curve gets steeper, like in this third stage, the gradient must be increasing. And so this means that the rate of acceleration is increasing as well. The last thing we need to look at is how to find the distance that was traveled. For this, we need to find the area under the curve. So if we wanted to find the distance traveled in the first 4 seconds, we'd be interested in this area. And to make it easier to calculate, we could split the area up into a triangle on the left and a rectangle. The formula for the area of a triangle is 1/2 base times height. So in this case, that would be 0.5 times 2, which is our time, times 3, which is the velocity. So together, that gives us 3 meters. Then to calculate the area of the rectangle, we have to do base times height. So just 2 times 3, which is 6 meters. So the total area, and thus the total distance traveled during these first 4 seconds, would be 3 plus 6, so 9 meters. One of the odd things to be aware of here is that even though area is usually given in meters squared, because we're finding the distance traveled, we just leave the answer in meters. It's just one of those odd things you have to accept. Now, calculating the area under curved parts of the graph is a bit trickier. And if you only have to estimate it, then you'll be given a grid as the graph background, like this. And you can find the area by counting the number of squares under that section of graph. For example, in this graph, each square in the grid is equal to 1 meter of distance traveled. So for our curved section, we've got 6 full squares, 1 square that's nearly full, and these other 2 that are almost half full. For these partially full ones, you want to try and combine them to make a full square. So here we can count these 2 halves as 1 whole. And then if we add up all of our blue squares together, we've got a total of almost 8 squares. আচ্ছা, এখানে কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ারস এর মেথডটা এটা আমি তোমাদেরকে নিজে আলাদা করে দেখাবো, বুঝছো? কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ারস এর মেথডটা এখানের মধ্যে একটু তাড়াতাড়ি বলে যাচ্ছে, তো এটা একটু সময় লাগে বুঝতে। সো এই কাউন্টিং দ্য নাম্বার অফ স্কোয়ারস এর মেথডটা আমি তোমাদেরকে কোয়েশ্চেন পেপার যখন নাকি করাবো আমি নিজে এইগুলা কোয়েশ্চেন একটা দুইটা করাই দেব, তাহলে তোমরা প্রসিডিওরটা বুঝতে পারবা। ওকে, তো তাহলে তোমাদের এখন যে কাজটা থাকবে, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের মেইন যে কাজটা থাকবে কি, ওই প্লে লিস্টের ভিডিওগুলো দিছি না অনেকগুলা, তো তাহলে নেক্সট ক্লাসের আগে যে ওয়েডনেসডের আগে সবাই ওই ফার্স্ট 7টা ভিডিও ভালো মতো দেখে রাখবা। তো তোমাদের একটা কাজ থাকবে যে তোমরা নিজেরা ওখানে সামারাইজ করবা যে কি কি বুঝলা, যে স্ট্যান্ডার্ড এটার ওই ভিডিও দেখে কোন কোন জিনিসগুলো বুঝতে পারছো ওগুলা তোমরা সামারাইজ করবা ক্লাসের মধ্যে। আর এরপরে স্যাটারডের জন্য তোমাদের কাজ থাকবে যে যেটা বুঝতে পারছো স্ট্যান্ডার্ড এটার ভিডিওস গুলি দেখে ওগুলা সামারাইজ করে আমাকে লেকচার কপিতে লিখে দেন পাঠাবা। ওকে, তখন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তোমাদের পজিশনটা কোথায়। যে তোমরা তো এক্সিস্টিং ব্যাচ থেকে 3 জন এখানে আসছো, তো তার মানে তোমাদের ওই এক্সিস্টিং ব্যাচে কতগুলো ব্যাপার বুঝতে প্রবলেম হচ্ছিল, তো ওই একদম বেসিক থেকে আবার শুরু করতেছি, তাহলে যেন তোমরা ভালো মতো ক্যাচ আপ করতে পারো আর কি। বুঝতে পারছো? ওকে, আর আরদি তো ওখানের মধ্যে আগে মোশনের এইসব ব্যাপারগুলি পড়ো নাই, সো তাহলে তুমিও স্ট্যান্ডার্ড এটার ভিডিওগুলো একটু ভালো মতো দেখে রাখবা এন্ড ওই সামারি গুলা যেন ভালো মতো লিখতে পারো। ওকে ওকে স্যার। ওকে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি।
নেক্সট ক্লাসের আগে সবাই ভিডিওগুলো দেখে রাখো, ঠিক আছে? আল্লাহ ঠিক হাফেজ। আছে